ভারত হচ্ছে আমার প্রথম দুশ্মন এবং হিন্দুস্তান হচ্ছে আমার শেষ দুশ্মন। এটা মোকাবেলা করে বাংলাদেশকে টিকে থাকতে হবে এবং বাংলাদেশের মানুষ সাহসী মানুষ। এখানে ব্যাঘ্রের গর্জন আছে, এখানে হুঙ্কার আছে, এখানে ভালোবাসা আছে, এখানে মসজিদের আজান আছে। একটি কথা বলতে চাই, যারা ডাকসু এবং চাকসুতে নির্বাচিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আর বিশেষ করে ঢাকা যারা ডাকসুতে নির্বাচিত হয়েছিলাম, আমি যে কাজটা করেছি, আমি একটি মহিলা কলেজের প্রিন্সিপালের দায়িত্ব যেদিনই পাই আমার মহিলা টিচারদেরকে ডেকে আমি বলছিলাম যে এই আমাদের বোনদের জন্য, আমাদের কন্যাদের যে প্রাকৃতিক যে সুস্থতা স্বাস্থ্যগত দিক আছে সেটা ব্যবস্থা নেওয়ার জন্য শিবিরকে এই জন্য এই ডাকসুর যে ভিপি এবং জিএস এবং তার যে ক্যাবিনেট আছে তাদেরকে এই জন্য ধন্যবাদ জানাই যে তোমরা আসল জায়গায় হাত করে দিয়েছো এবং আমার ধারণা তোমরা অনেক ভালো করবে। আল্লাহর কাছে এই প্রার্থনা করি আয়োজনের মুহূর্তে তোমরা অনেক ভালো করো, আল্লাহ তোমাদের হাত দিয়ে যেমন চেষ্টা ভালো করায়। এই জুলাই মঞ্চকে অনেক ধন্যবাদ। আমি কষ্ট করেছি সাকিব হোসেন, আল্লাহ তাকে দীর্ঘ জীবন দান করুক, সুস্থতা দান করুক। তালুকদার এখানে অসুস্থ আরো ভাইরা আছে, সবাই দীর্ঘ আল্লাহ হে আল্লাহ হে রহমান রহিম, হে আমাদের জীবনদাতা, হে আমাদের রেজের দাতা, এদেরকে প্রত্যেককে তুমি রোগ মুক্ত দীর্ঘ জীবন দান করো, কারণ এরাই লড়বে এবং এরা লড়তে লড়তে একসময় জয় লাভ করবে। 2024 সালের যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানের ফলে যে উপদেষ্টা পরিষদ আমরা পেয়েছি, এটি হচ্ছে রাষ্ট্রযন্ত্রের কেবল দেহের পোশাকটা পরিবর্তন হয়েছে, পুরো দেহটাই এখনো মাফিয়ার দখলে রয়েছে। এটা কিরকম? একটা রাষ্ট্রের শুধুমাত্র উপদেষ্টা পরিষদে কয়েকজন বিপ্লবের পক্ষের লোক আমরা দেখতে পেয়েছি। দেশের সর্বোচ্চ চেয়ার এখনো মাফিয়ার দখলে, এখনো দেশের সাবটেন্ডিং মাফিয়ার দখলে। আমরা দেখতে পাচ্ছি এই ঘুড়ির মেটাই বাংলাদেশের যে হৃৎপিণ্ডের সচিবালয়, এই সচিবালয় এখনো পুরোপুরি মাফিয়ার দখলে রয়েছে। আমরা সুনির্দিষ্ট 3টা দাবি জানিয়ে এসেছি: গণহত্যার বিচার করা, গণহত্যার দায়ে 14 দলের নিবন্ধন বাতিল পূর্বক নিষিদ্ধ করা এবং প্রশাসনের পরতে পরতে যে পেশাদারের কর্মকর্তারা লুকিয়ে রয়েছে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসা। এই 3টা ছাড়া বাংলাদেশের বিপ্লব বলতে কিছুই হয় নাই। তার কারণ আপনারা জানেন, নেপালে কিছুদিন আগে বিপ্লব হয়েছে, সেখানে কি রাষ্ট্রপতি মহান আছে? তাহলে বাংলাদেশে চুপ কেন এখনো বসে থাকে? তারা মূলত 1 বছর সময় দরকার ছিল। 17 বছর এই বাংলাদেশকে ভারতের তরফ রাজ্য বানাতে পেরেছে শুধুমাত্র বাংলাদেশপন্থী মানুষরা ঐক্যহীন ছিল। সে কারণে যখন 2024 সালে বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়েছে, সেদিনই ভারতের সেনাবাহিনী বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল। যখন তারা দেখেছে কোনোভাবেই আর সেই সেনাবাহিনী রাখা যাবে না, একটা কাজ করতে হবে, 1 বছর সময় তাদের নিতে হবে। এই 1 বছরে বাংলাদেশের জাতির ঐক্যতা বিনষ্ট করার একটা চক্রান্ত করেছে। সেই চক্রান্তের অংশ হিসেবে তারা একটা অথর্ব ইন্টারিম সরকার করেছে। এই ইন্টারিম সরকারের এই উপদেষ্টাদেরকে উপদেষ্টা হওয়ার পর্যন্ত বাংলাদেশের মানুষ ছিল নাই। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এই ভাষায় বলতে চাই, এখনো গণঅভ্যুত্থানের 2য় পাঠ শেষ হয় নাই। সরকার যদি তার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, এই যোদ্ধারা এখনো যুদ্ধ করে যাবে। এটি কোনো মব নয়, এটি অন্যায়ের প্রতিবাদ, এটি ওই ফ্যাসিস্ট হাসিনার দোসরদের প্রতিহত করার যুদ্ধ। এই যুদ্ধ এখনো চলছে এবং যতক্ষণ দেশকে একটি সত্যিকার গণতান্ত্রিক দেশে আমরা রূপান্তরিত করতে না পারবো, ততক্ষণ এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ চলতেই থাকবে। সুতরাং এই যুদ্ধকে মাপ করার কোন সুযোগ নেই। জুলাই বিপ্লবের মাধ্যমে যে একটা নতুন বাংলাদেশ পেয়েছি, যে একটা কথা বলার অধিকার ফিরে পেয়েছি, একটা স্বাধীন সার্বভৌম
দেশ হিসেবে যে আধিপত্যবাদী শক্তি আমাদের স্বাধীনতা সার্বত্র কেড়ে নিতে চেয়েছিল, তাদের কাছ থেকে, তাদের রাহুর কাছ থেকে আমরা মুক্তির যে পথ পেয়েছি, এটাকে যদি পরিপূর্ণভাবে আজকে যদি সফল করতে হয়, সাকসেসফুল করতে হয়, এবং এই বিপ্লবের সাথে যারা জড়িত ছিলেন, যারা বিপ্লব সাধন করেছেন, সে বিপ্লব যদি সুরক্ষা দিতে হয়, তাহলে জুলাই সনদকে অবিলম্বে কার্যকর করতে হবে। জুলাই সনদ যদি কার্যকর করা না হয় এবং আজ পরবর্তী যদি নির্বাচন হয় এবং সেই নির্বাচনের মাধ্যমে এমন কেউ যদি ক্ষমতায় আসে যারা এই জুলাই সনদকে কার্যকর করবে না, যারা যোদ্ধা তাদের সুরক্ষা দিবে না, বরঞ্চ তাহলে ওই ৭৫-এ যারা বিপ্লব করেছিল তাদের যে পরিণতি হয়েছিল, এই জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছে, যারা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তাদের পরিণতি একই রকম হবে। এজন্য আসুন আমরা এই তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম সরকার, যে নামে রাখি না কেন, আমরা সরকারের কাছে আবেদন জানাবো অবিলম্বে জুলাই সনদকে কার্যকর করতে হবে এবং সরকার ঘোষিত সেই সংস্কার এবং সেই সংস্কারকে বাস্তবায়ন না করা ছাড়া কোন নির্বাচনে গেলে তাহলে সরকার যে উদ্দেশ্যে গঠিত হয়েছিল সেটাই ব্যর্থ হবে। এজন্য আমরা অবশ্যই নির্বাচন চাই। আমরা চাই সরকারের ঘোষিত ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হোক, কিন্তু তার আগে অবশ্যই জুলাই সনদকে কার্যকর করতে হবে, সরকার ঘোষিত সেই সংস্কার কার্যক্রম শেষ করতে হবে এবং যে বিচারের ওয়াদা দিয়েছিলেন আজ পর্যন্ত কোন রায় হয় নাই, আজ পর্যন্ত খুনিরা ঘুরে বেড়াচ্ছে, আজকের ফেসিবাদের দোষররা এখনো স্বপ্রশাসনের রন্ধ্রে বসে আছে, তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং বিচারের রায় কার্যকর করতে হবে, বিচারকে দৃশ্যমান করতে হবে। তাহলেই শুধুমাত্র এই অন্তর্বর্তীকালীন সরকার সফল হবে এবং সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারবে।